হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুভি লাভার্স ওয়ার্ল্ড। কিছু কিছু সিনেমা আমাদের হাসায়, আবার কিছু সিনেমা আমাদের কাঁদায়ও। কিন্তু এমন অনেক সিনেমা আছে যা আমাদের মনে গেঁথে যায়। সাইয়ারা হচ্ছে তেমনই একটি মুভি। এই মুভিটি হচ্ছে একটি আগুনের মতো তেজি ছেলে এবং একটি পানির মতো শান্ত মেয়েকে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। সিনেমা শুরু হয় ভানি বাত্রা নামের একজন মেয়েকে দিয়ে, যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে। ভানির পুরো পরিবারও সেখানে উপস্থিত আছে তার সাথে। সে অপেক্ষা করছে নিজের ফিয়ন্সে মাহেশের জন্য, কিন্তু মাহেশ নিজে না এলেও তার কল আসে ভানির কাছে। মাহেশ ফোনে জানায় তার শেষ মুহূর্তে প্রমোশন হয়েছে আর তাই তাকে লন্ডন পাঠানো হচ্ছে। ভানি খুশি মনে বলে, এটা তো খুব ভালো খবর, আমরা পরে বিয়ে করে নেব। কিন্তু তারপরেই মাহেশ জানিয়ে দেয় যে সে আরেকজনকে ভালোবাসে, তাই সে এই বিয়েটা করতে পারবে না। এটা শুনে ভানির মন একেবারেই ভেঙে যায়। তারপর কয়েক সপ্তাহ ভানি অনেক কেঁদেছে। ভানির পরিবার তাকে ধীরে ধীরে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে, কিন্তু 6 মাস কেটে গেলেও ভানি এখনও মাহেশকে ভুলতে পারে না। এর পরের সিনে আমরা জানতে পারি যে ভানির লেখালেখি নিয়ে আগ্রহ রয়েছে। সে কখনো ছোট ছোট কবিতা লিখে, আবার কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো। কিন্তু মাহেশের যাওয়ার পর গত 6 মাস ধরে সে কিছুই লিখেনি। তাই সে একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায় তার বাবার সাথে। অফিসে ঢোকার টাইমে ভানির শুলেস খুলে যায়। সে তার ডায়েরিটা রেখে শুলেস লাগায়। তখনই সে দেখতে পায় কৃষ কাপুরকে, যে কিনা এই মুভির লিড হিরো। তাকে দেখে সে উঠে ভিতরে ঢুকে যায়, কিন্তু ডায়েরিটা ভুলে সেখানেই ফেলে আসে। কৃষ ডায়েরিটা দেখতে পায়। ভানি নিউজ চ্যানেলের অফিসে গিয়ে নেহা আর ঋত্বিক নামের এই দুই ব্যক্তির সাথে কথা বলছে। যদিও ভানি জার্নালিজমের টপার ছিল, কিন্তু নেহা ভানিকে বলে, আমাদের ট্যালেন্টের প্রয়োজন নেই, তোমার ইগো থাকতে হবে, কারণ আমাদের প্রফেশনে সেলিব্রিটিদের ইন্টারভিউ নিতে হয়, আর তার সাথে তোমাকে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু ভানি গত 6 মাস যাবৎ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই। তারপর নেহা ভানিকে বলে, আপাতত তোমাকে আমরা ইন্টার্ন হিসেবে রাখবো। আর তারপর ভানি বেরি হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই কৃষ ওই ডায়েরি হাতে সেখানে আসে, আর ভানিকে ডায়েরিটি দিয়ে সে অফিসে ঢুকে। কৃষ অফিসে ঢুকে ঋত্বিককে ইচ্ছা মতো পিটাতে থাকে। আর এখানেই আমরা কৃষ কাপুরের সম্পর্কে জানতে পারি। সে একজন মিউজিক আর্টিস্ট। কৃষদের জোশ নামে একটি ব্যান্ডও আছে। তারা কয়েকজন বন্ধু মিলে সেই ব্যান্ডে কাজ করে। যদিও ব্যান্ডের গানগুলো কৃষ নিজে কম্পোজ করে আর লিড রোল প্লে করে, তবুও তাদের ব্যান্ডের রিভিউতে ক্লিউ নামের তাদের ব্যান্ডের এক সদস্যের নাম এসেছে, কিন্তু কোথাও কৃষের নামই নেই। আর ক্লিউয়ের বাবা ক্লিউকে ফেমাস করার জন্যই ঋত্বিককে দিয়ে ওই রিভিউটি করিয়েছিল, আর এই জন্যই কৃষ রেগে ঋত্বিককে পেটাতে থাকে। ঋত্বিককে পিটিয়ে চলে যাওয়ার সময় কৃষ ভানিকে বলে, তুমি খুব ভালো লিখো। আর তখন সে মেয়েটির নাম জানতে পারে, ভানি বাত্রা। তারপর কৃষ চলে যায় তার বন্ধুদের কাছে, আর তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কারণ তার কাছে মনে হয় তার বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যেখানে তার নামই নেই। এই কারণে আজকে যে শো হওয়ার কথা ছিল ওইটাও বাতিল হয়ে যায়, কারণ সব ব্যান্ড মেম্বাররা চলে যায়। কিন্তু কৃষ হাল ছাড়ে না, তার একমাত্র বন্ধু কেভি তার সাথেই থাকে। কৃষ একা গিটার হাতে স্টেজে উঠে আর গান গায়। এটাতেই বোঝা যায় যে সে একজন প্রতিভাবান গায়ক। তার শুধুমাত্র একটি সুযোগের দরকার ছিল, যা সে পাচ্ছিল না। তার বন্ধু কেভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার নেক্সট স্টেজ শো এর জন্য। তাই কৃষ যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে। তাদের মধ্যে গান, কপিরাইট এগুলো নিয়ে আলোচনা হয়। বিনীত কৃষকে 3 দিন সময় দেয়, কিন্তু কেভি বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা অসম্ভব। তখনই কৃষের চোখ পড়ে ভানির দিকে, কারণ ভানি সেদিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু প্রিন্স বড় সেলিব্রিটি হওয়ায় ভানিকে 2 মাস পরে আসতে বলা হয়। ভানি ভিতরেই ঢুকতে পারছিল না সিকিউরিটির জন্য। তখন কৃষ তাকে সাহায্য করে আর ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু ভানির সে ডায়েরি আবার কৃষের হাতে পড়ে যায়। ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল, একদম কবিতার মতো। সে লাইনগুলো নিয়ে কৃষ একটি গান বানিয়ে ফেলে, আর গানটি বানিয়েই
সে গেয়ে ফেলে। যদিও ওই ছেঁড়া পাতায় 2-4টা লাইনই লেখা ছিল, কিন্তু ক্রিস যখন গানটা গেয়ে শোনায় প্রিন্স গানটি শুনে ইমপ্রেস হয়ে যায়। সে জানায় সে এই গানটির ফুল ভার্সন চায়। তখন ক্রিস বানিকে বলে তুমি এই গানটা পুরোটা লিখে দাও, আর গানটা রিলিজ হওয়ার আগে সে বানিকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দিবে, যেটার জন্য বানিও রাজি হয়ে যায়। এরপর রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয়। বানি ক্রিসের স্টুডিওতে আসে আর লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে লিখতে পারছিল না। বানির ভিতরে বিরক্তি কাজ করছিল, আর অন্যদিকে ক্রিস অপেক্ষা করছিল কখন বানি লেখা শেষ হবে। তারপর বানি বলে সব গান হুট করে লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলোও মনে পড়ে, তখন সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখার এত প্রেশার যে আমি লিখতেই পারছি না। এই কথা শোনার পর ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট ক্রিকেট কোর্টে। সেখানে সে বুঝিয়ে বলে যে ক্রিকেটেও চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে শেষ বলে 5 রান দরকার, তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপর কতটা চাপ থাকে, তবুও সে সেই চাপ সামলে ছক্কা মারে। ক্রিস এইসব উদাহরণ দিয়ে বানিকে মোটিভেট করে। বানির মনেও তখন কিছু আইডিয়া আসতে শুরু করে। সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে, আর যতই সে লিখে ক্রিস সেগুলো সুরে বাঁধা শুরু করে। আর এভাবেই ধীরে ধীরে গানটি শেষ পর্যায়ে পৌঁছে যায়। তারপর দেখা যায় ক্রিসের বাবা, যে কিনা একজন মাদকাসক্ত, প্রায়ই লোকজনের সাথে মারামারি করে, আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে। তারপর আমরা জানতে পারি ক্রিসের মা বেঁচে নেই, আর তার বাবা আলাদা থাকেন। তাদের সম্পর্ক তেমন একটা ভালো না, কিন্তু ক্রিস তার বাবাকে অনেক ভালোবাসে, আর এইসব ব্যাপার ভানির চোখেও পড়ে। তাই ভানি ক্রিস আর তার বাবাকে নিয়ে একটা রিহ্যাব সেন্টারে যায়। ওই রিহ্যাব সেন্টারের খরচ প্রায় 9 লাখ টাকা, কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না। তাই সে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সাথে দেখা করে আর বলে আমার কোনো কপিরাইট বা নাম চাই না, শুধু অ্যাডভান্সে 9 লাখ টাকা লাগবে। ভিনিত এতে রাজিও হয়ে যায়। এরপর তারা ক্রিসের বাবাকে রিহ্যাবে ভর্তি করায়। এরপর হয় প্রিন্সের স্টেজ শো, কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই, না আছে কোনো কপিরাইট। তবুও ক্রিস সেখানে উপস্থিত হয়। সেখানে অনেক ভিড় ছিল, আর সবাই গানটি খুব পছন্দ করে। সেখানে ভানিও আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শোয়ের মাঝখানে তারা একজন আরেকজনকে খুঁজে পায় আর জড়িয়ে ধরে, কারণ শুধু তারাই জানতো এই গানের জন্য তারা ঠিক কতটা পরিশ্রম করেছে। এরপর থেকে ভানি আর ক্রিস একসাথে জীবন উপভোগ করতে থাকে। তারপর দেখা যায় ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তাদের দিনগুলো সুন্দরভাবেই যাচ্ছিল। তারপরই ক্রিস একদিন ভানিকে নিজের বন্ধুদের কথা বলে, যাদের সাথে তার ঝগড়া হয়েছিল। ক্রিস জানায় সে শুধু একজন গায়ক, তার লিরিক্স লেখার জন্য ভানি আছে ঠিকই, কিন্তু মিউজিক প্লে করার মতো কোনো ক্রু মেম্বার নেই। তখন ভানি তাকে মোটিভেট করে আর বলে তোমার বন্ধুদের দরকার, ওদের ছাড়া তুমি কিছুই করতে পারবে না। এরপরই দেখা যায় ক্রিস তার সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চাচ্ছে। ক্রিস বলে এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা ভালো গান তৈরি করতে পারবো। তারপর ভানিও ব্যান্ডের সাথে কাজ শুরু করে, আর সে লিরিক্স লেখাও শুরু করে দেয়। পরবর্তীতে তারা মিলে গানও তৈরি করা শুরু করে দেয়। এই নতুন গানের জন্য ক্রিস আর তাদের টিম অনেক পরিশ্রম করে। গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয়, তখন প্রথম দিনেই গানটি ভাইরাল হয়ে যায়। এই সাকসেসের পুরো ক্রেডিট পায় ভানি, কারণ গানটা তারা আগেও বানাচ্ছিল, কিন্তু ভাইরাল হতো না, কারণ তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না। এখন ভানির লেখা গান ভাইরাল হওয়ায় তারা সবাই অনেক খুশি হয়। ভানি আর ক্রিস তখন একে অপরের আরও কাছাকাছি চলে আসে। একদিন যখন ক্রিস ভানিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে, তখন ভানির পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে। তারপর ভানির মা অনেক রেগে যায় এবং ভানিকে বকা দেয়, কারণ কয়েক মাস আগেই সে অনেক ডিপ্রেশনে ছিল। ভানির মা তখন ভানিকে বলে যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন তোমার পুরো পরিবার তোমার সাথে কষ্ট পেয়েছে, এবার তুমি যদি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে আমাদের জন্য সেটা আরও কঠিন হয়ে যাবে। এই কথাগুলো ক্রিসও শুনে ফেলেছিল, কারণ সে ভানির ব্যাগ ফেরত দিতে তাদের বাসায় এসেছিল। সে সব কথা শুনে আর স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে ভানি তার মায়ের এত কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলে, আর তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও ছুটে এসেছিল হসপিটালে, কিন্তু ভানির মা তখন আরও রেগে যায়। ভানির মা তখন ক্রিসকে বলে তুমি
যদি বাণীকে সত্যি ভালোবাসো তাহলে বিয়ে করো, নাহলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও। এবার কিন্তু আমি আর কিছু সহ্য করব না। এই কথা শুনে ক্রিস হসপিটালে বাণীর সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বাণী তখন বলে, বিয়ে অনেক বড় একটা দায়িত্ব, সহজ কিছু নয়। বিয়ে তো আজকাল যে কোনো সময়ই করা যায়, কিন্তু এখন সবচেয়ে জরুরি হচ্ছে তোমার সুপারস্টার হওয়া, তোমার স্বপ্ন পূরণ হওয়া। আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এর 2 দিন পর বাণীকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। বাণী সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিস যায় গোয়া, কারণ তারা একটি ট্রাভেল শ্যুট করছিল। গোয়াতে গিয়ে তারা দেখতে পায় তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে। অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গিয়েছে। অন্যদিকে হসপিটাল থেকে ছাড়া পেলেও বাণীকে আবার কিছু টেস্টের জন্য ডাকা হয় হসপিটালে। তখন টেস্ট রিপোর্ট থেকে জানা যায় বাণীর অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাচ্ছে। বাণী নিজেও লক্ষ্য করছিল সে ভুলে যাচ্ছে সব কিছু, কিন্তু সে জানতো না এটা যে অ্যালজাইমারের লক্ষণ, আর এই রোগের জন্য কোনো চিকিৎসা নেই। তাই ডক্টর তাকে বলে, এখন থেকে তোমাকে সাবধানে থাকতে হবে, প্রথমেই পরিবারকে বলতে হবে। আর এই কথা শুনেই বাণী একদম ভেঙে পড়ে। তারপরেই দেখা যায় সেখানে ক্রিস আসে। সে বাণীকে জানায়, আমি এখন একজন সুপারস্টার, গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বাণী চায় তাকে অ্যালজাইমের কথা বলতে, কিন্তু ক্রিসের খুশি দেখে সে কিছুই বলতে পারে না। পরের দিন বাণী অফিসে জয়েন করে, কিন্তু তার মাথায় একটা কথাই ঘুরতে থাকে, যা ছিল অ্যালজাইমার। অফিসে সে মাহেশকে দেখতে পায়, আর মাহেশকে দেখে বাণীর পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। এরপর বাণী ক্রিসের কাছে যায়, আর ক্রিস জানায়, আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে, আর এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এখানেও বাণী তার রোগ সম্পর্কে ক্রিসকে কিছুই বলতে পারে না। বাণী জানতো যদি সে ক্রিসকে সবকিছু জানিয়ে দেয় তাহলে সে কখনোই এই কনসার্ট করতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বাণী চলে যায় তার অফিসের একটা পার্টিতে। কিন্তু সেই পার্টিতে গিয়ে আবার বাণীর দেখা হয় তার প্রাক্তন মাহেশের সঙ্গে, আর মাহেশকে দেখেই বাণীর পুরনো সব স্মৃতি আবার ফিরে আসে। সে যেন আবার চলে যায় সেই সময়ে যখন তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তখন বাণী মাহেশকে বলছিল, আমরা দুইজনই তো বিয়ে করব, তাই না? কিন্তু মাহেশের মনে তখন অন্য খেলা চলছিল। সে চাচ্ছিল বাণীর এই অবস্থার সুযোগ নিতে, কিন্তু আজকের পরিস্থিতিটি অন্যরকম। মাহেশের সাথে তার স্ত্রীও এই পার্টিতে উপস্থিত ছিল। তবুও বাণী তখন মাহেশের সামনে ভেঙে পড়ে আর আকুতি মিনতি করতে থাকে। তখনই মাহেশ রেগে গিয়ে চিৎকার করে আর বাণীকে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বাণী তার ব্যাগটাও ভুলে পার্টিতেই ফেলে রেখে চলে আসে। এই কারণে ক্রিস যখন তাকে ফোন করে তখন সেটা সে রিসিভ করতে পারে না। কলটা রিসিভ করে এক সিকিউরিটি গার্ড। তখনই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়, আর এটা শুনেই ক্রিস ফ্লাইট মিস করে চলে আসে সোজা সেই পার্টি ভেন্যুতে, আর বাণীর ফেলে যাওয়া ব্যাগটি তুলে নেয়। আর তখনই তার চোখে পড়ে ব্যাগের ভিতরে থাকা সেই অ্যালজাইমারের রিপোর্ট। এগুলো দেখে সে বুঝতে পারে বাণীর আচরণ কেন এমন ছিল। এরপর সে দেখা করতে যায় সরাসরি বাণীর সাথে। বাণী তাকে বলে, এখন তুমি সব জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের আর একসাথে থাকা উচিত হবে না। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো আর না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে বাণীর পরিবারও জানতো এখন সব কিছু। তারা আবার বাণীকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর ডক্টর তখন বলে এখন থেকে বাণীকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে, আর থাকতে হবে শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কূলে বা সমুদ্রের ধারে। এই পরিবেশ ওর জন্য একটা থেরাপি হবে। এটা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তাই তারা সোজা চলে যায় আলিবাগ আর থাকতে শুরু করে সমুদ্রের ধারে। ওইখানে তারা দুইজন মিলে অনেক আনন্দ করে, অনেক স্মরণীয় মুহূর্ত কাটায়। দুইজন তখন একে অপরকে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে বাণী সব ভুলতে শুরু করে, কিন্তু তবুও ক্রিসের কোনো আপত্তি ছিল না, কারণ সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, স্মৃতি থাকুক আর নাই বা থাকুক। এইদিকে ক্রিস দিল্লিতে একটি কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা কনসার্ট করে, আর সেটা
অনেক সাকসেসফুল হয়। এরপর মুম্বাইতে আবার নতুন একটা কনসার্টের আয়োজন করা হয়, আর এবার বানি চায় ক্রিশও অংশ নিক। বানি খুবই খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো। কেউ হাততালি দিক আর না দিক, কেউ চিৎকার করুক আর না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর কনসার্ট শুরু হয় আর ক্রিশ স্টেজে উঠে গান গাইতে। কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে আনএক্সপেক্টেড ঘটনা। মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে, আর জানা যায় এই কনসার্টের স্পন্সর ছিল মাহেশ। বানি যখন তাকে দেখে সে আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সব ভুলে গিয়ে মাহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। তারপর দুইজন একা একটি ঘরে ছিল, আর মাহেশ তখন বানির সুযোগ নিতে যায়, কিন্তু তখনই ক্রিশ সেখানে পৌঁছে যায়। মাহেশ ক্রিশকে বলে সে এখন তোমার সাথে থাকতে চায় না, সে এখন আমার সাথে থাকতে চায়। কিন্তু ক্রিশ জানতো বানির রোগের কারণেই বানি আবার সব ভুলে গিয়েছে, তাই সে রাগে মাহেশকে অনেক মারতে শুরু করে, কারণ সে জানতো মাহেশ তার ভালোবাসার মানুষটার দুঃসময় দেখেই সুযোগ নিতে যাচ্ছে। কিন্তু পিছন থেকে বানি ছুরি নিয়ে আসে আর বলে, মাহেশের গায়ে যদি তুমি আর একবার হাত তোলো তাহলে আমি তোমাকে এই ছুরি মারবো। ক্রিশ ভয় পায় না, সে ধীরে ধীরে বানির দিকে এগিয়ে আসে, আর তখনই বানি ছুরি বসিয়ে দেয় ক্রিশের হাতে। কিন্তু তবুও ক্রিশ পিছপা হয় না, সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে। বানি অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তার ঘুম ভাঙে সে কিছুই মনে রাখতে পারে না। সে ভাবে আজই কনসার্ট। সে বলে, আজ তো তোমার কনসার্ট তাই না? ক্রিশ হাসে আর বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকে। একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বানি তখন একটা গান লিখে দেয় আর বলে, যে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলে সে দৌড়ে চলে আসবে তোমার কাছে। কিন্তু গতকাল ঘটে যাওয়া ঘটনার জন্য ক্রিশের ক্রিউ মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল, তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় আর বলে বিনীত স্যারকেও সরাসরি গিয়ে ক্ষমা চাইবে যেন উনি কনসার্ট করার অনুমতি দেন। কিন্তু তখন ক্রিউ মেম্বাররা বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হয় কেউই করব না, তুই অনেক বদলে গেছিস। আমরা আগে সেই ক্রিশ কাপুরকে চাই যে সেলফিশ ছিল, রেগে যেত আর সব সময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিশ আবারও বানির সাথে দেখা করতে যায়, কিন্তু দেখে বানি বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের ধারেও খুঁজে দেখে, কিন্তু কোথাও বানি নেই। এতে সে খুবই টেনশনে পড়ে যায়। এই খবর সে বানির পরিবারকেও জানায়। তারা পুলিশের কাছে কমপ্লেইন করে, কিন্তু 3-4 দিন পরও বানির কোনো খোঁজ মেলে না। তারা অনেক পুলিশ অফিসারের সাথে কথা বলে, কিন্তু পুলিশ বলে 2 মাস ধরে আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবেই একটা বছর কেটে যায়, কিন্তু এখনও ক্রিশ বানিকে খুঁজে পায়নি। সে এখনও বানিকে খুঁজতে থাকে, কারণ সে বানিকে আগের মতোই ভালোবাসে। বানির নিখোঁজ হওয়ার আগে সে একটা গান লিখে গিয়েছিল, সেই গান গেয়েই ক্রিশ কাপুর এখন হয়ে উঠেছে ইন্ডিয়ার বড় সুপারস্টার। কিন্তু বানি বলেছিল এই গান যে শুনবে সেই ছুটে চলে আসবে তোমার কাছে, আর এই বিশ্বাসেই ক্রিশ বারবার এই গানটি গাইতো, এটা ভেবে যে বানি একদিন ঠিকই এই গান শুনে ফিরে আসবে। একসময় তারা লন্ডনে একটি কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল এবং জনপ্রিয়। সেখানে কেবি ক্রিশের গানে বানানো রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় বানির চোখ। এটা দেখে ক্রিশ সব ফেলে চলে যায় মানালি, কারণ সেখানেই সেই ভিডিওটা তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বানি এক মহিলার হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বানির রুমে ছিল ক্রিশের ছবি, পোস্টার এবং নিউজ পেপার কাটিং। বানি একটি চিঠিও লিখে গিয়েছিল, যেখানে লেখা ছিল, ক্রিশ তুমি এই চিঠিটা যেন কোনোদিনও না পাও, কারণ তুমি যদি এখন এই চিঠিটা পড়ে থাকো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে চলে এসেছো, যে আমি কখনো চাইনি। তারপরই আমরা জানতে পারি বানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল যে সে কি ভুল করেছে, কিভাবে সে ক্রিশকে কষ্ট দিয়েছিল, তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিশ আবার খুঁজে পায় বানিকে, কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। সে ক্রিশকে জিজ্ঞাসা করে, আপনি কে?
তখন ক্রিস বলে আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দই নেই। তখন ভানি বলে আমিও অনেক দিন ধরে লিখতে চাচ্ছি, কিন্তু কিছুই লিখতে পারছি না। তখন ক্রিস বলে আমি বুঝি, একা ঘরে বসে গান লেখা যায় না, যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না। এরপর ক্রিস ভানিকে নিয়ে যায় সেই পুরনো দিনের মতো আবার ক্রিকেট খেলতে, যাতে করে ভানির স্মৃতি ফিরে আসে। ভানি কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে ভানি বলে ওঠে ক্রিস কাপুর, তার সব মনে পড়ে যায়। ভানি বলে আই লাভ ইউ ক্রিস। এরপর তারা একসাথে কনসার্টে যায়। তারপর দেখা যায় ভানিও ক্রিসকে বিয়ে করে ফেলে। এখন ভানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনেরই সুন্দর স্মৃতি। আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরিটি শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন। আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু, যেন পরের মুভি এক্সপ্লেনেশন মিস না হয়।